সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পিরিয়ড সিরিজে আমরা আলোচনা করছি এখন শতকরা চ্যাপ্টারের 11তম চ্যাপ্টার, শতকরা থেকে অঙ্কগুলো। এর আগে যে অঙ্কগুলো করা হয়েছে তার পরবর্তী অঙ্কগুলো হবে আজকে 243 থেকে শুরু করে পরপর অঙ্কগুলো করব। তো এই যে অঙ্কগুলো প্রথম থেকে যে অঙ্কগুলো, এই চ্যাপ্টারটা একটু বড়, যার ফলে এতে অনেক অঙ্ক আছে। তো বেশ কয়েকটা পর্ব, যার ফলে এই চ্যাপ্টারের বেশ কয়েকটা পর্ব তৈরি হয়েছে। তো আশা করি এই যে পর্বগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তাই যারা যারা এই চ্যানেলকে ফলো করছো অবশ্যই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখছো এবং তোমাদের আশা করি কাজে লাগছে। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আশা করি তাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ সহযোগী হবে। তো তাই সাবস্ক্রাইবের পরে সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো আজকে শুরু করতে চলেছি আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 243 দাগের, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি ট্রেন এ স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বি স্টেশনে যাত্রীদের 10% নেমে পড়লো এবং 100 জন যাত্রী চড়লো। সি স্টেশনে 50% নেমে পড়লো এবং 25 জন যাত্রী চড়লো। ডি স্টেশনে 50% নেমে পড়লো এবং 50 জন যাত্রী চড়লো। মোট যাত্রী সংখ্যা হলো 200, মানে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো 200 জন। তো স্টেশনে কতজন চড়েছিল, মানে একবারে প্রথমে স্টেশনে কতজন চড়েছিল। তো এটা বেসিক্যালি একটা ট্রেনের যাত্রাপথের একটা বিবরণ দেওয়া হচ্ছে। এখানে চারটা স্টেশনের কথা বলা আছে, এ বি সি ডি। প্রথম স্টেশনে কি হয়েছে না, প্রথম স্টেশনে যতজন যাত্রী ছিল তার মধ্যে 10% নেমেছে। ধরো 100 জন, তার মধ্যে 10 জন নেমেছে, আর 90 জন থেকে গেছে 100 জনের মধ্যে। তো এখানে বলেছে 10% যাত্রী নেমেছে, যতজন যাত্রী ছিল, এবং 100 জন যাত্রী উঠেছে। আবার সি স্টেশন থেকে 50% যাত্রী নেমেছে, যতজন যাত্রী ছিল তার অর্ধেক নেমে গেছে, 50% মানে অর্ধেক। তো 25 জন চড়লো। আবার ডি স্টেশনে 50% নেমে পড়লো, 50 জন চড়লো। তো এইরকমভাবে চড়তে চড়তে শেষে দেখা যাবে ডি স্টেশন পরে 200 জন যাত্রী আছে। তো স্টেশনে মোট কতজন যাত্রী, প্রাথমিক অবস্থাতে কতজন যাত্রী চড়েছিল। তো অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো আমাকে স্টেপ বাই স্টেপ এই অঙ্কের সমাধান করতে হবে। প্রথমত আমরা এটাতে দেখে নেব যে এখানে এ স্টেশনে আমরা ধরে নেব যে এ স্টেশনে মোট x জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তাহলে এ স্টেশনে যাত্রীর সংখ্যা, এ স্টেশনে যাত্রীর সংখ্যা সমান x। তাহলে এরপরে কি হচ্ছে, বি স্টেশনে তাদের 10% নেমে পড়লো এবং 100 জন এক্সট্রা উঠলো। তাহলে এক্সের 10% নেমে পড়লো। তাহলে বি স্টেশনে কি হলো, এইটা নেমে পড়লো। বি স্টেশনে আছে, তাহলে 90% থাকছে এবং তার সঙ্গে সঙ্গে উঠছে কত, আরও 100 জন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখা যাচ্ছে কি, এটা সমান হচ্ছে কত, এক্সের 90% মানে 90/100 প্লাস 100। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, 9x/10 প্লাস 100। এটা হচ্ছে বি স্টেশনে আমাদের যাত্রীদের সংখ্যা। তাহলে 9x/10 প্লাস 100। তো এইবারে আমরা সি স্টেশনে দেখব, এটা বি স্টেশনে যাত্রীর সংখ্যা। এরপরে আমরা দেখব কত, সি স্টেশনে। সি স্টেশনে কি হচ্ছে, সিতে হচ্ছে মোট যাত্রী সংখ্যা ছিল 9x/10 প্লাস 100, এতজন ছিল। এত এর 50% নেমে গেল। 50% মানে এখানে 50% রাখতে পারি বা হাফ আমি করতে পারি, এদের 50% নেমে গেল। তো 50% নেমে গেল মানে আর 50% থাকলো। তাহলে যেটা থাকলো এইটার 50% থাকলো, বা এটাকে আমরা 50 না করে এটা 100 - 50 করলাম, এইটা। আর উঠলো কতজন না, 25 জন। সি স্টেশনে 25 জন চড়লো। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এত এর 50% মানে 9x/10
প্লাস 100 গুণিতক 50/100 প্লাস 25, তার মানে এটা হাফ। এটাকে যদি হাফ দিয়ে গুণ করি 9x/20 প্লাস 50 প্লাস 25, তার মানে এটা আমাদের দাঁড়াচ্ছে কত 9x/20 প্লাস 75। এটা সি স্টেশনে। এবারে ডি স্টেশনে, ডি স্টেশনের অবস্থা কি না, ডি স্টেশনে 50% নামলো এবং 50 জন যাত্রী চললো। এবারে ডিতে যদি বলি, ডির ক্ষেত্রে বা ডিতে এইটা প্রাথমিকভাবে ছিল 9x/20 প্লাস 75, এর 50% নেমে গেল, তাহলে থাকলো 50%, মানে এর হাফ। আমি 50%-এর পরিবর্তে হাফ লিখলাম। প্লাস কতজন উঠলো, এই ক্ষেত্রে 50 জন আরও চড়লো, তাহলে প্লাস 50। এইটা হচ্ছে ডি স্টেশন। ডি স্টেশন ছাড়ার পরে এই পরিমাণটা ছিল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, এই হাফটা এর সঙ্গে গুণ হলে এটা হবে কত 9x/40 প্লাস 75/2, 75কে 2 দিয়ে ভাগ করলে এটা, আচ্ছা 75/2 থাক, প্লাস 50। এই গেল আমাদের টোটাল ক্যালকুলেশন। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, এটা দাঁড়াবে, এটা কি দাঁড়াবে না 9x/40 প্লাস এটা 175, 175/2। তো এইটা গেল ডি স্টেশনের পরে আমাদের মোট যাত্রীর সংখ্যা। কিন্তু এটা দেওয়া আছে ডি স্টেশনের পরে যাত্রীর সংখ্যা হবে 200, তাহলে এইটা সমান 200, এইটা সমান হচ্ছে 200। তাহলে এটা যদি 200 করি, এখান থেকে আমাদের এক্স বের করব। এখান থেকে এক্স বের করলে এক্সের মানটা আমরা সেখান থেকে কত ধরেছিলাম, সেটা যেটা একবারে প্রাথমিক অবস্থাতে যে পরিমাণে ছিল সেইটা আমাদের এই ক্ষেত্রে এক্স বেরোবে। তো সেইটা এটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে এক্সের মান হবে কত না 500। তাহলে 500 জন যাত্রী নিয়ে আমাদের ট্রেনটি রওনা দিয়েছিল। তাহলে বির দাগের অপশানটা হবে কারেক্ট অপশান, যে এখানে 500 জন হবে উত্তর। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 245 দাগের অঙ্ক। এটা বলেছে যে আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60% এবং মীরার মাসিক আয়ের 120%। যদি দীপকের মাসিক আয় 78,000 টাকা হয়, তবে এটা মীরা নয়, এটা মায়া হবে, মায়ার মাসিক আয় কত হবে। তো এটা বোঝার চেষ্টা করি যে এখানে প্রথমে বলেছে আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60%। দীপকের আয় যদি 100 হয়, তাহলে আশার আয় হবে 60, এবং মীরার মাসিক আয় 120%। কার না আশার, দীপকের। তো সেই ক্ষেত্রে আমাদের দীপকের মাসিক আয় বলেছে 78,000। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা বের করব যে এই পার্সেন্টেজগুলো দেওয়া আছে, খুব ইজি অঙ্ক, এটা খুব সহজেই আমরা পার্সেন্টেজ দিয়ে এটা বের করে নিতে পারি। তো এখানে প্রথমে যেটা বলেছে যে আশার মাসিক আয়, এটা দীপকের আয়ের 60%। তাহলে দীপকের আয় এখানে দেওয়া আছে, দীপকের আয় 78,000, আশার আয় 78,000-এর 60%, মানে 60/100। দুটো শূন্য কেটে যাচ্ছে, আর কিছু না। এবারে আমরা গুণ করব, 0 দুটো শূন্য থাকবে দুটোর জন্য, আর 8 × 6 = 48, 4 হাতে 7 × 6 = 42, 43, 44, 46। তাহলে 46,800 আমাদের যেটা বেরোচ্ছে এখানে আশার মাসিক আয়। আশার মাসিক আয় এখানে বেরোচ্ছে কত, 46,800।
তো এই ক্ষেত্রে এই লাইনটা, প্রথম লাইনটা বোঝার দরকার আছে। আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60%, মানে দীপকের আয় ছিল এইটা, এটার 60% হচ্ছে আশার মাসিক আয়, তার মানে হচ্ছে 46,800 টাকা। এটা হচ্ছে আশার মাসিক আয়। এবং এবং মায়ার মাসিক আয়ের 120%, মায়ার যে আয় তার 120% হচ্ছে আশার মাসিক আয় বা দীপকের 60% আয়। তো তাহলে মায়ার আয়টা আমি যদি ধরে নিই সমান এক্স টাকা, এটা মাসিক আয়। তো তাহলে অতএব এক্সের 120% সমান হচ্ছে কত? 46,800। তার মানে আমরা দাঁড়াচ্ছে এক্স গুণিতক 120/100 সমান 46,800। একটা শূন্য কেটে গেল, এখানে 6 দিয়ে 12, 5 দিয়ে 10। আচ্ছা, এক্স সমান তাহলে কত হবে? 46,800 গুণিতক 5/6। এবারে আমরা কাটাকুটি করব, এখানে দেখে নেব এটা ক্যালকুলেশন করলে আমাদের কত বেরোয়। তো সেক্ষেত্রে এটাকে যদি 6 দিয়ে 8, 7, 6, 42, 4, 48, 8, 6, 48, 0, 0 ইন্টু 5, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দুটো শূন্য থাকবে, 8 5 40 শূন্য, 4 হাতে, 7 5 35, 39, তাহলে 39,000। এখানে আমাদের এক্সটা হচ্ছে 39,000, মানে মায়ের আয়টা আমরা এক্স ধরেছিলাম, মায়ের মাসিক আয় চেয়েছে সেটাকে এক্স ধরেছিলাম, সেটা হচ্ছে 39,000। তাহলে এখানে উত্তরগুলো দেখে নিই। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে মায়ের মাসিক আয় যেটা হবে সেটা হচ্ছে কত না 39,000 টাকা। সিম্পল অঙ্ক। তো আশা করি এই অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তো এরপর চলে যাব আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে 247 দাগের অঙ্ক। এটা বলেছে 2236 টাকার একটি ধনরাশি এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে এ 25% বেশি পায় সি এর চেয়ে, আবার সি 25% কম পায় বি এর চেয়ে। ধনরাশিটিতে এ এর অংশ কত ছিল? এর অংশটা বের করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা ধরে নেব কি বি এর অংশটা ধরে নেব। বি এর অংশটা সমান হচ্ছে কত না এক্স, বি এর টাকার পরিমাণ ধরি। যেটা ধরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেইটাই আমাদের ধরতে হবে। এখানে যেহেতু একটা দেওয়া আছে যে এ 25% বেশি পায় সি এর চেয়ে, সি 25% কম পায় বি এর চেয়ে। তো তাহলে আমি শেষ থেকে বিটা যদি ধরে নিই, তাহলে বি সি কত পায়? তাহলে সি এর টাকার পরিমাণ, প্রাপ্ত টাকার পরিমাণ, এখানে 25% কম পায়, তাহলে এক্স এর 75%, এখানে 25% কম পায় মানে 100তে 25 কম পায় মানে 75%, মানে 75/100। আচ্ছা, এটা 25 দিয়ে ভাগ করলে 25 3 75, 25 4 100, মানে 3x/4। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে সি পায়। আবার সি এর এ 25% বেশি পায় সি এর চেয়ে, তাহলে এ পায় এ এর টাকার পরিমাণ। থ্রি এক্স বাই ফোর সি এর তুলনায় 25% বেশি পায়, মানে 100 + 25 মানে 125%, তার মানে 125/100 সমান, এটা 25 দিয়ে যদি কেটে দিই 25 5 আর 25 4, তার মানে 5 3 15x/16। তাহলে আমাদের তিনটে অংশ এখানে আমরা পেয়ে গেলাম। এবারে আমরা ক্যালকুলেশন করব। মোট তিনটে অংশ হচ্ছে, প্রথমটা 3x/4, তারপরে x, তারপরে প্লাস 15x/16। এইটার সমান কি হচ্ছে না, এই তিনটে যোগ করলে আমরা পাচ্ছি কত? 2236 মোট টাকার পরিমাণটা
এইটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এইখান থেকে আমরা এক্স বের করব। এক্স বের করব কীভাবে? না এটা যদি যোগ করে দিই, এটা যদি সরল করি তাহলে লসাগু হবে 16, এটা 4 4 16, 4 দিয়ে গুণ হবে 12x। আচ্ছা, তারপরে 16x হবে, কিছু নেই মানে 16 দিয়েই গুণ হয়ে যাবে। তারপর এটা তো 15x, নিচে 16 আছে মানে উপরে 1 দিয়ে গুণ হবে। এটা সমান হচ্ছে 2236। তার মানে এখান থেকে আমরা লিখতে পারছি যে যদি 3টে যোগ করে দেই তাহলে এই ক্ষেত্রে কত আসবে? 43। 43x বাই 16 সমান হচ্ছে 2236। তাহলে x সমান আমরা কত পাবো? 2236 ইন্টু 16 বাই 43। এইবারে এখানে কাটাকুটি হবে। কাটাকুটি হলে শেষমেশ এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই রকম, যে এইটা সমান 832। তাহলে এখানে এক্স এর মান পেলাম 832, কিন্তু আমাদের উত্তর যেটা চেয়েছে এর কত অংশ, এর অংশ কত হবে? না, এর অংশ আমাদের পেয়েছিলাম কত? 15x/16। তো সেক্ষেত্রে আমাদের এখানে এর অংশ বের করতে হবে। অতএব এর অংশ, অতএব এর অংশ সমান 15x/16। তার মানে কত হচ্ছে? 15/16 ইন্টু এক্সের জায়গাতে 832, এক্সের মানটা বেরিয়েছিল 832, ওখানে বসাবো। এবারে আমরা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে এটা 16 দিয়ে কেটে যাবে সম্পূর্ণভাবে, যেটা আমাদের দাঁড়াবে 780 টাকা। 780 টাকা। তো এটাই হবে আমাদের উত্তর। এর অংশটা বের করতে দিচ্ছে 780। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 249 দাগের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটি পরীক্ষায় যার পূর্ণমান ছিল 800, এ 20% বেশি পায় বি এর চেয়ে, বি 20% বেশি পায় সি এর চেয়ে, এবং সি 15% কম পায় ডি এর চেয়ে। যদি এ 576 পায় তবে ডি এর পূর্ণমানের শতকরা কত পায়, সেটা প্রায় একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিতে বলছে। তো এখানে যেটা বলেছে মোট পূর্ণমান এখানে দেওয়া আছে 800। তো এ কত পাচ্ছে? না 20% বেশি পাচ্ছে বি এর তুলনায়। তাহলে আমি এ যেটা পাচ্ছে সেটা সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে কত? না 120/100 ইন্টু বি। বি এর তুলনায় 20% বেশি পাচ্ছে, মানে 20% বেশি বি যদি এক্স হয় তাহলে বি এর 20% মানে যেটা হচ্ছে 100তে 20 বেশি পাচ্ছে, তাহলে কত হচ্ছে? 120। তাহলে বি এর 120%, মানে বি গুণিতক 120/100। তাহলে এইটা হচ্ছে এ পাচ্ছে। এরপরে কি হচ্ছে না বি 20% বেশি পায় সি এর চেয়ে। তাহলে এইটা বি, যদি বির ক্ষেত্রে বি সমান কত হচ্ছে? না সি এর 20%, ওই একই রকমভাবে 120/100 সি। তো আবার ডির ক্ষেত্রে আমরা দেখছি কত না সি এর চেয়ে, আচ্ছা সি 15% কম পায় ডি এর চেয়ে। তাহলে সি এর ক্ষেত্রে 15% কম পাচ্ছে। তো সেক্ষেত্রে অনুরূপভাবে সি সমান, এখানে কি বলছে? সি 15% কম পায় ডি এর চেয়ে। তাহলে 15% কম পাচ্ছে মানে আচ্ছা 85, 100 থেকে 15 বাদ গেলে 85%। তাহলে ডি এর 85% পাচ্ছে। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, 5 দিয়ে কেটে দেবে, এখানে কেটে দিলে এখানে 20 আর উপরটা থাকবে 17, এটা ডি। সি সমান 17/20 ডি, এইটা আমাদের বেরোলো। এটা তাহলে আমরা যদি সিম্পলিফাই করে নিই তাহলে বি সমান আসবে কত? 100/120, তার মানে হচ্ছে 10/12, মানে 5/6, 5 এর 6 এ বি সমান, এইটা বেরোলো। এখান থেকে পেলাম, উল্টে দিলাম। আবার সি সমান এখান থেকে কী পাবো? সি সমান এইটা ও পাশে গেলে উল্টে গুণ হয়ে যাবে, মানে বি ইন্টু 100/120, ওই একই রকমভাবে হবে
সি সমান 5-এর 6 বি এবং ডি সমান আমরা কত পাবো না, এইটা উপাসে গেলে উল্টে যাবে 20/17 সি। এই তিনটে আমরা ভাইটাল জিনিস পেলাম। এরপরে আমরা যেটা ধীরে ধীরে মানগুলো বের করতে থাকবো। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ 576 পাচ্ছে, তাহলে এইখান থেকে বি সমান পাবো কত, 5-এর 6 ইন্টু 576। এটা আমরা ক্যালকুলেশন করব। এটা 6 দিয়ে যদি কাটে 6 9 54, 36, 6 6 36। আচ্ছা, এবারে 6 5-এ 30, 3 হাতে 5 9 45, 46 47 48, তাহলে 480 বির মানটা হচ্ছে। এবারে সির মানটা কি পাবো, সির মান হচ্ছে 5-এর 6 ইন্টু বি মানে 480, 8 6 48 মানে এটা 80 হচ্ছে, তার মানে 80 ইন্টু 5 8 5 40 400, তাহলে সি সমান হচ্ছে 400। এবারে ডি সমান হচ্ছে 20/17 ইন্টু 400। তো তাহলে ওপরে থাকছে কত, 8000/17। এইখানে একটা অ্যাপ্রক্সিমেট মান, আমাদের এটা যদি ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেট মান আসবে। তো এটাকে কি করব, পার্সেন্টেজ শতকরা, ডি এর পূর্ণমানের শতকরা মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে নির্ণয় শতকরা বের করতে হবে। এখানে নির্ণয় শতকরা বের করতে গেলে 18,000/17 ইন্টু 1/800 ইন্টু 100। 1/800 করলাম কেন, 800 মোট আর পূর্ণমান ছিল 800, 800-র মধ্যে এইটা পেয়েছে ডি, তাহলে এত/800 সেটাকে উল্টে এইভাবে গুণ করা হলো 1/800 করে। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে 8 থাকলো, এই 8-এর সঙ্গে কাটলে এটা 1000 হয়ে যাবে, 1000/17। এটার অ্যাপ্রক্সিমেট মান আমাদের কি হবে সেটা দেখে নিতে হবে। 1000/17 এই ক্ষেত্রে করলে 58.82। সির দাগের উত্তরটা হবে কারেক্ট অপশন। তো এই ক্ষেত্রে আমরা গুণ ভাগগুলো করছি না, গুণ ভাগগুলো করতে যে সময়টা লাগবে সেটা তোমরা ওটা নিজেরা প্র্যাকটিস করে দেখে নিতে পারো। তো সিম্পল ক্যালকুলেশন এগুলো। তো সেক্ষেত্রে বাকি যে অঙ্কটা কিভাবে হবে সেই জিনিসটা এখানে ভাইটাল জিনিস, সেই জিনিসটা বোঝার আছে। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এক্ষেত্রে ভিন্ন ভিন্ন টাইপের, এই ভিন্ন ভিন্ন টাইপগুলো কিন্তু জানতে হবে। এই টাইপগুলো যদি জানা যায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা সেই পরীক্ষাটাকে ক্র্যাক করে নিতে পারবো। তো চলে যাচ্ছে এর পরের অঙ্ক, 251 দাগের অঙ্ক। এখানে বলছে যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে, তবে দামে মোট কত পরিবর্তন হয়। তো এরপরে এই ধরনের অঙ্ক আছে হ্রাস বৃদ্ধির অঙ্ক। এই হ্রাস বৃদ্ধির অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর আছে। তো এই রকমের আমি বেশ কয়েকটা উদাহরণ দিতে পারি যে এর আগে পরীক্ষায় এসে রিসেন্ট কিছু পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো দেখা গেছে। যেমন আরআরবি 2018-তে পড়েছিল যে প্রতিটি জিনিসের দাম 20% কমিয়ে মোট বিক্রয় 20% বাড়িয়ে দিলে উপার্জিত অর্থের ওপরে কী প্রভাব পড়বে। 4% হ্রাস, 4% বৃদ্ধি, 5% হ্রাস, 5% বৃদ্ধি। তো এই রকমের আছে, এগুলো কিছু শর্টকাট সূত্র আছে, সে থেকেও করা যায়, এমনি ক্যালকুলেশন করেও করা যায়। অনুরূপভাবে এই রকমের প্রশ্ন কিন্তু সমস্ত পরীক্ষায় কিছু না কিছু আসে। যেমন পিএসসি ক্লার্কশিপে এসেছিল কয়লার বাজার দর 20% বৃদ্ধি পায়, একটি পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে বরাদ্দ কতটা হ্রাস করতে হবে। তো এটা 2019-এ পড়েছিল। এই ধরনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্ক আশা করি এই অঙ্ক সবারই মুখস্থ আছে। এই অঙ্ক ছোটো থেকে সবাই করে এসছে, আবার প্রত্যেকটা পরীক্ষাতে গেলেও এই ধরনের অঙ্ক করে মাস্ট করে যেতে হয়, না হলে কিন্তু সেই পরীক্ষাটার ক্ষেত্রে ক্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ এই অঙ্কগুলো কিন্তু সবসময় পড়ে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অন্যভাবে আরেকটা অঙ্ক এখানে আছে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে, যে এক্সের উপার্জন ওয়াইয়ের উপার্জনের 25% বেশি, এক্সের থেকে ওয়াই এর উপার্জন কত শতাংশ কম। এটা ডব্লিউবিসিএসে পড়েছিল। এইরকমভাবে বিভিন্ন পরীক্ষায় এসএসসি সিজিএলে পড়েছিল এই ধরনের অঙ্ক, যে এখানে আছে বরিশের দৈনিক কাজের সময় 15% বৃদ্ধি পেল,
তার প্রতি ঘন্টায় মজুরি 20% বৃদ্ধি পেল, তার দৈনিক উপার্জন কত শতাংশ বৃদ্ধি পেল। এটা এসএসসি সিজিএল T2-তে 2018-তে পড়েছিল। তো এই ধরনের অঙ্ক, তো অসংখ্য অঙ্ক এই ধরনের আছে যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়েছে। অনুরূপভাবে একটা মিসলেনিয়াসের আরেকটা অঙ্ক, যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% কম হয় তবে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি হবে। এটা পিএসসি মিসলেনিয়াস 2018-তে পড়েছিল। তো এই ধরনের অঙ্ক, প্রচুর অঙ্ক পড়ে এবং বিভিন্ন পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এই ধরনের শতকরা থেকে এই ধরনের যে হ্রাস বৃদ্ধির অঙ্ক কিন্তু এসে থাকে। তো আমরা যে অঙ্কে ছিলাম সেটা হচ্ছে 251 দাগের অঙ্ক। এখানে একটা জিনিসের দাম প্রথমে কমেছে, তারপরে বেড়েছে। তো মোটের ওপরে কতটা পরিবর্তন হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তো অঙ্কটা করা থাকলে সিম্পল, না করা থাকলে কিন্তু এটা কঠিন মনে হতে পারে। তো এই সব ক্ষেত্রে আমরা ধরে নেব যে 100 একটা রাশি ধরে নেব যাতে করে ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে প্রকৃত দামটা ধরে নিচ্ছি, প্রকৃত দাম সমান 100 টাকা ধরি। যে বইটির প্রকৃত দাম হচ্ছে, অরিজিনাল দাম যেটা, সেটা হচ্ছে 100 টাকা। এইবারে কি হচ্ছে না, এটা প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে। তো তাহলে মোটের উপর পরিবর্তন, তো মোটের উপর পরিবর্তন কত হচ্ছে, মোটের উপর পরিবর্তন, তো 100 এর কী হচ্ছে না, প্রথমে 25% কমে যাচ্ছে, তার মানে 100-তে 25% কমে মানে 75%। আর তার কত হচ্ছে, তারপরে যেটা হচ্ছে কত না 25% বাড়ছে, মানে বেড়ে কত হচ্ছে 120%। তাহলে এইটা, তো এইটা সমান কত হবে, 100 গুণিতক 75/100 গুণিতক 120/100। এবারে এটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে দেখব যে এক্ষেত্রে কত আসে। একটা 100 কেটে যাবে, এখানে 0 একটা কাটলাম। আচ্ছা, এটা 5 আর এটা 6 থাকবে, এটা 5 দিয়ে যদি কাটি তাহলে 15×5 = 75, 15×6 = 90। তাহলে 90 পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে 90 টাকা। তো তাহলে আমরা কত টাকা দাম ছিল, 100 টাকা প্রকৃত দাম, সেটা পরিবর্তিত হয়ে যেটা প্রথমে কমলো তারপরে বাড়লো, সব কিছু মিলে শেষে সেটা 90 টাকায় দাঁড়ালো। 100 টাকাতে সেটা 90 টাকা হলো। তাহলে 100 টাকাতে হ্রাস হচ্ছে কত, 10 টাকা, তার মানে হ্রাসের হার 10%। তাহলে 10% হ্রাস হচ্ছে আমাদের উত্তর। 10%, 100 - 90 সমান 10% হ্রাস। এটাই হচ্ছে আমাদের উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। 253 দাগের অঙ্ক বলেছে, একটি সংখ্যা প্রথমে 10% কমে এবং 10% বৃদ্ধি পায়, এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে 50 কম। প্রকৃত সংখ্যাটি এক্ষেত্রে কত। তো প্রকৃত সংখ্যা একটা ধরে নিই, প্রকৃত সংখ্যা আমি এক্স ধরে নিচ্ছি। প্রথমে 10% কমছে, মানে এক্সের 10% কমছে মানে 100-তে 10 কমে যাচ্ছে, মানে 90% হয়েছে। তারপরে সেটা 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100-তে 110 হয়ে গেছে। তাহলে প্রথমে 90, তারপরে 110%। তো এইটাতে আমাদের সংখ্যাটা বের করতে হবে। শেষে যেটা এসছে সেটা হচ্ছে প্রকৃত সংখ্যার চেয়ে 50 কম। তাহলে প্রকৃত সংখ্যা যদি এক্স ধরি এবং পরিবর্তিত সংখ্যা যেটা থাকবে সেটা বিয়োগ করলে হবে 50। সেখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তো ধরিলাম প্রকৃত সংখ্যা সমান এক্স। তো চূড়ান্ত সংখ্যাটি হবে কত, হবে না এক্স এর প্রথমে 10% কমে 90%, তার সেটা এর 10% বাড়ে 110%। তার মানে দাঁড়াচ্ছে এক্স গুণিতক 90/100 গুণিতক 110/100। এইবারে
এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে একটা শূন্য কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এটা কেটে দিলাম, উপরে থাকবে 99x আর নিচে থাকবে 100, তাহলে 99x/100 এইটা আমাদের দাঁড়াচ্ছে চূড়ান্ত সংখ্যা। প্রথমে সংখ্যা ছিল কত x, সেটা পরিবর্তিত হয়ে যেটা হয়েছে কত 99x/100, এই দুটো যদি বিয়োগ করি যেটা হবে 50 কম বলেছে, হ্যাঁ 50 কম প্রকৃত সংখ্যার চেয়ে, তাহলে এটা মাইনাস এটা সমান 50, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা বা লসাগু করলে এটা যেটা হবে সরল করলে দাঁড়াবে x/100 সমান হচ্ছে 50। কী করে x/100 হচ্ছে, আমি লসাগু 100 করব, এটা 100 দিয়ে গুণ হলে 100x মাইনাস 99x/100, 100x মাইনাস 99x মানে শুধু x হচ্ছে, তাহলে x/100। সেখান থেকে আমরা যেটা পাচ্ছি যে x সমান হচ্ছে কত 50 গুণিতক 100, তার মানে 5000। এইটা হচ্ছে আমাদের উত্তর, প্রকৃত সংখ্যা 5000। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 254 দাগের অঙ্ক বলেছে একজন দোকানদার একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি করলো, পরে 20% বৃদ্ধি করলো, তো মোট কত শতাংশ বৃদ্ধি পেল। এক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে দুবারই বৃদ্ধি পাচ্ছে। এইসব অঙ্কের ক্ষেত্রে কোথায় হ্রাস আর কোথায় বৃদ্ধি লেখা আছে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো সেইটা ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে, তারপরে আমাদের অঙ্কে কীভাবে ক্যালকুলেশন হয় সেটা দেখে নিতে হবে। তো এইখানে আমরা দেখে নেবো যে প্রকৃত মূল্যটা একটা ধরে নেবো, এইসব অঙ্কের ক্ষেত্রে ধরে নেওয়া হয় প্রকৃত মূল্য সমান 100 টাকা। তো এইটার একটা দ্রব্যের প্রকৃত মূল্য 100 টাকা হচ্ছে, সেখানে প্রথমে 25% বৃদ্ধি হচ্ছে, মানে তাহলে 125 টাকা 125 হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে না আবার 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে 100 এর বৃদ্ধি পেয়ে যত হচ্ছে 125%, তারপরে 120%, অতএব 100 এর 125% এর 120%, এইটা হচ্ছে টোটাল আমাদের অন্তিম মূল্য, যেটা হচ্ছে অন্তিম মূল্য বা চূড়ান্ত মূল্য। এইটা সমান কত দাঁড়াচ্ছে 100 গুণিতক 125/100 গুণিতক 120/100, 100 যদি কেটে দিই একটা শূন্য কাটি, এটা 6 এটা 5, 25 5 125, তাহলে 25 6 150। তাহলে অন্তিম মূল্য এক্ষেত্রে হচ্ছে কত 150 বা 150 টাকা। তো এইবারে বৃদ্ধি কত হচ্ছে, বৃদ্ধি হচ্ছে কত 150 টাকা, 100তে বৃদ্ধি হয় 150, তাহলে 50 বৃদ্ধি হচ্ছে 100তে 50 বৃদ্ধি হচ্ছে, তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে কত 50%, তাহলে শতকরা বৃদ্ধি সমান 50%। পার্সেন্ট কী করে হলো না, এখানে 100তে বৃদ্ধি হচ্ছে, তো 100-র মধ্যে যদি এটা বৃদ্ধি হয় তাহলে 100তে কত হচ্ছে সেটাই হবে পার্সেন্টেজ, তাহলে 100তে যদি 50% 50 বৃদ্ধি হয় তাহলে এটা বৃদ্ধির শতকরা হার হচ্ছে 50। তো এখানে তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 255 দাগের অঙ্ক বলেছে একটি দ্রব্যের মূল্য দুবার 10% বৃদ্ধি পায়, ওই আগের অঙ্কের মতো দুবার পরপর বৃদ্ধি পাচ্ছে, তো একটি একক কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, মোটের ওপর কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের বেসিক্যালি বের করতে হবে। ওই একই রকমভাবে আমরা চূড়ান্ত দাম 100 ধরে নেব, এবং সেখান থেকে প্রথমে 110%, 100 এর 110%, আবার 110%, যেটা হবে সেইটা হচ্ছে আমাদের চূড়ান্ত মান, সেটা 100 থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের পার্সেন্টেজ নির্ণয় শতকরা। তো আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো এই অঙ্কটা তোমরা করে নিতে পারো পজ করে, তো আশা করি করতে পারবে। তোমরা কমেন্টে জানাতে পারো যে এই অঙ্কটা কে কে করতে পারলে। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি, ওই একই রকমভাবে হবে। তো প্রথমে আমরা ধরে নেব যে প্রকৃত মূল্য দ্রব্যটির, অতএব ধরি, অতএব
হচ্ছে যখন কোনো সিদ্ধান্তে আসবো, আমরা জানি জিনিসটা, সেখান থেকে একটা সিদ্ধান্তে এলাম। আর ধরি হচ্ছে প্রাথমিকভাবে যেটা আমরা জানি না সেটা ধরতে হবে, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অতএব এরপর সেই জন্য ধরি হয় না কোনো দিন। তো ধরি দ্রব্যটির প্রকৃত মূল্য। এই ক্ষেত্রে 100 ধরে নিচ্ছি, 100 ধরতে পারতাম, তো এক্স ধরলে ক্যালকুলেশনটা একটু কঠিন হতো, এর তুলনায় একটু কঠিন হতো। তো 100 ধরে গেলে খুব সহজেই ক্যালকুলেশন করা যায় এবং এখানে পার্সেন্টেজও আলাদা করে বের করতে হয় না। তো প্রকৃত মূল্য 100 ধরে নিলাম। এইবারে দুবার পরপর বৃদ্ধি পাচ্ছে অন্তিম মূল্য। অন্তিম মূল্য 100 গুণিতক প্রথমে 10% মানে 110-এর 100 ইন্টু আবার 10% মানে 110-এর 100। 100 কেটে যাচ্ছে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 কাটলো, 121 টাকা। তো 100 টাকা ছিল জিনিসটার দাম, সেটা হয়েছে বেড়ে হয়েছে কত? 121 টাকা। তাহলে বৃদ্ধির পরিমাণ কত হচ্ছে? বৃদ্ধি 121 মাইনাস 100 সমান হচ্ছে 21। কততে বৃদ্ধি হচ্ছে? 100-তে বৃদ্ধি হচ্ছে কত? 21 টাকা। তাহলে বৃদ্ধির শতকরা হার কত? 21%। তাহলে শতকরা দাম বৃদ্ধির হার সমান 21%। এটাই হবে আমাদের উত্তর। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 21%। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 257। একটি দ্রব্যের দাম R% বৃদ্ধি পেয়েছিল, পরে নতুন দাম R% হ্রাস পেয়েছিল। যদি সর্বশেষ দাম 1 টাকা হয় তবে প্রকৃত দাম কত ছিল? ওই একই রকমের অঙ্ক, আগের দুটো অঙ্কের ক্ষেত্রে পরপর দুটো বৃদ্ধি হয়েছে, এটা একটা বৃদ্ধি হচ্ছে, একটা হ্রাস হচ্ছে, কিছুই কোনো পার্থক্য খুব একটা বেশি কিছু নেই। আমরা প্রকৃত দাম এক্ষেত্রে এক্স ধরে নেব। ধরি দ্রব্যটির প্রকৃত মূল্য সমান এক্স টাকা। অতএব যেটা বলছে শেষে 1 টাকা, সর্বশেষ দাম হচ্ছে 1 টাকা। তাহলে অন্তিম মূল্যটা কী হচ্ছে? প্রথমে R% বৃদ্ধি হচ্ছে, পরে R% হ্রাস পাচ্ছে। তাহলে এক্সের R% বৃদ্ধির জন্য 100 প্লাস আর এত পার্সেন্ট, এর R% হ্রাসের জন্য 100 মাইনাস R%। এই দুটো, আর কিছু না, এটা সমান হচ্ছে কত? 1। এটা অন্তিম মূল্য, এটাও অন্তিম মূল্যর দাম দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স গুণিতক 100 প্লাস R/100 গুণিতক 100 মাইনাস R/100 সমান 1। বা এটা একটু ক্যালকুলেশন করে নেব। এইটা ইন্টু, তো ক্যালকুলেশন করতে গেলে এখানে নিচে যেটা এক্স সমান আমাদের দাঁড়াবে কত না 100/100 প্লাস আর ইন্টু 100/100 মাইনাস আর সমান, নিচেরটা যদি লসাগু হয় তাহলে 1000, 100 গুণিতক 100, সরি এক্ষেত্রে 4টা শূন্য হবে, মানে 100 স্কোয়ার 10,000 মাইনাস আর স্কোয়ার নিচেরটা, আর উপরে দুটোতে 100 কমন নিয়ে যেটা থাকবে এইটা প্লাস এটা। তো এইটা প্লাস এটা করলে, আচ্ছা এখানে একটু আমি স্টেপ জাম্প করব না, এখানে ক্যালকুলেশনটা আমি পুরোটা করি। 100টা দুটো থেকে 100 কমন যাচ্ছে, মানে এটা 100 স্কোয়ার কমন যাবে। আর নিচে থাকছে কত? নিচে থাকছে এই দুটো গুণ হবে লসাগু করলে, এই দুটো গুণ হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। হ্যাঁ, কী হচ্ছে আমি বলে দিচ্ছি পরে।
কিভাবে হচ্ছে, এই দুটো যদি গুণ হয়, এটা যদি এ এটা বি ধরি, এটা এ এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হচ্ছে না, এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটার ক্ষেত্রে এর জায়গাতে 100 আছে আর বির জায়গাতে আর আছে। 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর সমান কত হচ্ছে 100 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই সূত্র অনুযায়ী। তাহলে 100 স্কোয়ার মানে 100 গুণিতক 100, তার মানে 4টা শূন্য মাইনাস আর স্কোয়ার, এইটা। তাহলে নিচে এইটা হচ্ছে, ওপরে আমি এখানে 100 গুণিতক 100 আছে, উপরেরটা জাস্ট গুণ হয়ে যাবে আর নিচেরটা গুণ হয়ে যাবে। নিচেরটা গুণ করলে যেটা এটা দাঁড়াচ্ছে, এটা যে 10,000 মাইনাস আর স্কোয়ার, আর উপরেরটা গুণ হচ্ছে শুধু 100 স্কোয়ার মানে 10,000। এটাই হবে আমাদের উত্তর, এখানে যেটা আছে সেটাই হবে উত্তর, 10,000 বাই 10,000 মাইনাস আর স্কোয়ার। তো এইটার ক্ষেত্রে এখানে অপশান ভুল আছে, এখানে যদি যেটাই থাকে, এটা যদি থাকতো তাহলে এখানে কোনোটাই অপশান হতো না। তো অপশান ঠিক করতে গেলে এখানে 10,000 বাই 10,000 মাইনাস আর স্কোয়ার থাকতে হবে। তো আশা করি এটাই ধরে নিচ্ছি এটাই আছে বলে, তো তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে উত্তর হবে 10,000 বাই 10,000 মাইনাস আর স্কোয়ার। তো এইটা গুণিতক এইটা গুণিতক এটা, সেটার ক্ষেত্রে এটা এসছে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন ধরনের সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, সে অ্যালজাবরার হোক, জিওমেট্রির হোক, কিংবা পাটিগণিতের হোক। তো সবের ক্ষেত্রে কিন্তু সবের সূত্র কাজে লাগবে। এক্ষেত্রে অ্যালজাবরার সূত্র কাজে লেগেছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে বিশেষ করে অ্যালজাবরার সূত্রগুলো কিন্তু বারবার মনে মনে রিভাইজ করে নিতে, যার ফলে এগুলো মনে থাকবে এবং পারলে দেওয়ালে কোনো একটা জায়গাতে এর বিভিন্ন সূত্রগুলো লিখে সেটা চোখের সামনে রাখতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হয়, এবং ওটা মাঝে মাঝে রিমাইন্ড করতে হবে। বলে যে কোনো জিনিস যত বেশি মনে করা যায় তত বেশি মনে থাকে। সেই জন্য যে সূত্রগুলোকে মুখস্থ করতে গেলে, ডাইরেক্ট মুখস্থ করতে গেলে কিন্তু মুখস্থ হয় না। এই মুখস্থ কতগুলো নিয়ম আছে, সূত্রগুলো মনে রাখা, মুখস্থ নয়, ঠিক মনে রাখার। তো মনে রাখার প্রথম হচ্ছে কি, এটাকে কোনো একটা জায়গাতে সম্পূর্ণ সূত্রগুলোকে এক জায়গাতে আমাদের কালেকশান করে রাখতে হবে। এরপরে আমরা কি করব, যে ওই সূত্রগুলোকে মনে করার চেষ্টা করব, যে দেখে নিয়ে মনে করার চেষ্টা করব। তারপরে কি করব, ওই একটা একটা সূত্র দিয়ে যেসব অ্যাপ্লিকেশানগুলো আছে, সেই পার্টিকুলার কোনো সূত্র দিয়ে সেই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, যাতে করে কিন্তু সূত্রগুলো বারবার রিমাইন্ড হবে এবং ওটা পরপর মনে থেকে যাবে। তো এইভাবে কিন্তু সূত্রগুলোকে মনে রাখতে হয়, এবং মনে রাখার সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে এটা। এছাড়া সূত্র মনে রাখার কোনো বিকল্প প্রসেস নেই। সূত্র যদি জোর করে মুখস্থ করা যায়, সেক্ষেত্রে কিন্তু সূত্র এলোমেলো হয়ে যেতে পারে। সেটাকে অ্যাপ্লাই করতে করতে যদি মনে রাখা যায়, সবচেয়ে সেরা প্রসেস। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা নতুন তাদেরকে আবারও বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরের এপিসোডে আবার দেখা হবে।